আজকে ক্লাসে দেখো তোমাদের প্রবাহের যে গতি আছে সেটা নিয়ে আলোচনা করব লেকচার 77-এ। তো এখানে বিষয়বস্তু যেটা তোমাদের মানে মেকানিক্যাল প্রপার্টিস অফ যে ফ্লুইড আছে, মানে ফ্লুইডের প্রবাহের মধ্যে যে ধর্মগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা হবে। প্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি যে ধারারেখ প্রবাহ, আর একটা হচ্ছে কি তোমাদের যে অবিন্যস্ত বা অশান্ত প্রবাহ। এই দুটো যে প্রবাহ আছে, এই দুটো প্রবাহ হচ্ছে তোমাদের সিলেবাসে মেন। তো এইটা নিয়ে হচ্ছে আরও কিছু প্রমাণ আছে বা ওইটা দিয়ে তোমাদের কিছু ব্যাখ্যামূলক কোশ্চেন আছে, এইগুলোই আলোচনা হবে। তো প্রথমে দেখো অ্যাকচুয়ালি একটা তরলের ক্ষেত্রে প্রবাহ কীরকম হয় সেটা নিয়ে জানবে, মানে তরলটা কীভাবে প্রবাহিত হয় বা এর লেয়ারগুলো ভাগ হয় কীভাবে বা কোনখানে বলটা প্রয়োগ করে কীরকম জিনিসটা দেখো। আমি তোমাকে ছবি দিয়ে দেখাচ্ছি। ফার্স্টে ছবিটায় প্রবাহী মেনলি কারা, ঠিক আছে, কারা প্রবাহিত হয়, মানে এই যে ধরো বিশেষত কারা প্রবাহ হয়, কঠিনতর প্রবাহ হতে পারে না। তাহলে দু ধরনের মানে যে আমাদের ম্যাটেরিয়াল থাকে, একটা মানে তিন ধরনের মেন ম্যাটেরিয়ালের মধ্যে দু ধরনের ম্যাটেরিয়াল কিন্তু প্রবাহ হয়। কঠিনটা প্রবাহিত হয় না, তরল আর গ্যাসটা কিন্তু প্রবাহ হয়। সেই জন্যই কি হয়, তরল আর গ্যাসটাকে কিন্তু প্রবাহী বা ফ্লুইড বলা হয়, ঠিক আছে। মেনলি দেখবে তরল, ঠিক আছে, ও গ্যাস, এই দুটোকে কিন্তু বলা হচ্ছে কিন্তু প্রবাহী, ঠিক আছে, যারা প্রবাহ হচ্ছে আর কি, ওই জন্য হচ্ছে প্রবাহী। ইংলিশটাকে বলা হয় ফ্লুইড, ফ্লুইড বলা হচ্ছে। তো এখানে বিশেষ যে বৈশিষ্ট্যটা ফ্লুইডের, ধরো আমি একটা পাত্রে, ঠিক আছে, যদি আবদ্ধ না রাখি তাহলে কিন্তু দুজনেই কিন্তু প্রবাহিত হতে থাকবে। এবার এইখানে ধরো আমি একটা শেপ এখানে আঁকছি, ঠিক আছে। দেখো ফার্স্ট থেকে আমাদের যেটা ভাগ তরল প্রবাহের ক্ষেত্রে মানে কী ধরনের প্রবাহ হয়, প্রবাহের প্রকার ভেদটা দেখো ফার্স্টে করছি। একটা হচ্ছে দেখো লাইনটা সোজা করে নেবে, লাইনটা একটু স্ট্রেট লাইন হয় না। তো ধারা রেখো, ধারা রেখো প্রবাহ। আর একটা হচ্ছে কি, এটাকে ইংলিশে বলা হয় স্ট্রিম লাইন ফ্লো, মানে এটি কি একটা সিকোয়েন্সের মধ্যে ফ্লোটা হয়। আর যেটা হচ্ছে কি তোমাদের অবিন্যস্ত প্রবাহ, বা এটাকে আরেকটা নাম আছে, মানে এই ধারারেখাটাকে বলতে পারে শান্ত প্রবাহ বা সুবিন্যস্ত প্রবাহ। আর এটা হচ্ছে আর একটা যেটা সেটা হচ্ছে অশান্ত প্রবাহ, ঠিক আছে, বা টার্বুলেন্ট ফ্লো, অশান্ত প্রবাহ, ঠিক আছে। এবার যেটা দেখো অশান্ত ধারারেখা প্রবাহের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, ধারারেখা প্রবাহটা কী বললাম ইংলিশে স্ট্রিম লাইন, লিখে রাখতে পারো স্ট্রিম লাইন ফ্লো, ঠিক আছে। আর একটা হচ্ছে কি টার্বুলেন্ট ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, ঠিক আছে। এবার দেখো যদি এবার কি হয় যে তরলটা যখন প্রবাহ হচ্ছে না, এবার তরলের প্রবাহের সময় যদি বেগের মান আর অভিমুখটা কি হচ্ছে যদি অপরিবর্তিত থাকে, সেক্ষেত্রে তখন সেটাকে কি বলতে পারো স্টিডি ফ্লো বা স্ট্রিমলাইন ফ্লো। ধরো আমি একটা, এটা স্ট্রেট লাইনের মতনই ধরবে, আমি একটা পাইপের মতো করছি, এটা স্ট্রেট লাইন। আমার এটা লাইনটা এখানে যেহেতু সোজা হচ্ছে না, মোটামুটি একটা আন্দাজ করে লাইনে সোজাতে প্রবলেম হয় পয়েন্টারে। তো এরকম একটা সোজা অংশ যদি আমি নিই তাহলে এইখানে ভেতরে যে ফ্লোটা হবে, ঠিক আছে, এটা বেঁকে আছে আমার একটু, তাহলে এর ভেতরে ফ্লোটা, এই যে ভেতরে ফ্লোটা আছে, এই ফ্লোটা কিন্তু মানে ডাইরেক্ট কিন্তু ফ্লোটা চলবে।
কিন্তু এই ফ্লোটা চলার সময় দেখো কোনো মতে যদি বাঁক না থাকে সোজা পথে কিন্তু চলে যাচ্ছে। এবার যদি সোজা পথে চলে যায় সেক্ষেত্রে যদি বেগটা যদি একই রকমভাবে থাকে, যদি অভিমুখটা যদি চেঞ্জ হয় তাহলে বেগের কোনো পরিবর্তন হবে, বেগটা হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে সেক্ষেত্রে যদি বেগের অভিমুখ পরিবর্তন না হয় বা মানটা যদি পরিবর্তন না হয়, কোনোটা যদি পরিবর্তন না হয় উভয় ক্ষেত্রেই, তাহলে তখন সেটা কী হয় কিন্তু স্ট্রিম লাইন ফ্লো। ঠিক আছে, মানে এইখানে যদি আমি একটা কোণা বলি, যদি এখানে এই অংশটাতে একটা কোণা থাকে, সেই অংশে যে কোণাটা যেরকমভাবে পথটাতে চলবে তার পরবর্তী যে কোণাটা আছে, এখানে যে পরবর্তী কোণাটা, সেই কোণাটা কিন্তু একে অনুসরণ করবে। এই যে প্রথম যে কোণাটা আছে এটা 1 নম্বর কোণা, আর এই 2 নম্বর বললো, তাহলে 1 নম্বর কোণা 2 নম্বর কোণাটা যদি 1 নম্বর কোণাটাকে অনুসরণ করে চলে, একইভাবে কোনোভাবে চেঞ্জ না হয়, তখন সেটা কিন্তু হবে মানে অ্যাকচুয়ালি কি সুবিন্যস্ত বলবো কথাটা। সুবিন্যস্ত মানে কি একবারে সিকোয়েন্সে চলছে, একজন আরেকজন অনুসরণ করে একটা সিকোয়েন্সে চলছে, তখন সেটা স্ট্রিম লাইন ফ্লো বা ল্যামিনার ফ্লো। তাই এটা কি বলতে পারো যে ধারক প্রবাহটা আমি বলছি তরলের যে প্রবাহে প্রবাহিত থাকাকালীন সকল তাহলে যে প্রবাহিত থাকাকালীন সকল বিন্দুতে যদি বেগের মান ও অভিমুখ অপরিবর্তিত থাকে, ঠিক আছে, অপরিবর্তিত থাকে, তবে সেই ধরনের প্রবাহকে ধারারেখ প্রবাহ বলা হয়। ঠিক আছে, তার মানে কি ওই যে আমি ধরো একটা যদি এরকম যদি শেপ নিই, যেটাকে আমি তোমাদেরকে দেখালাম, যে এখানে কি হচ্ছে, ধরো যে কোনো দুটো ধারক প্রবাহ কী হচ্ছে, এখানে ধারক প্রবাহটাকে আমি ধরে এই দুটো ধরো ফ্লো চলছে, নিচে যদি ফ্লো চলছে, ঠিক আছে, এই ফ্লোটা ওপরে ফ্লোটাকে মানে এই যে ফ্লোটাকে আমি এ ফ্লো বলি, নিচেটাকে যদি বি ফ্লো বলি, তাহলে দুটো ফ্লো কিন্তু পরস্পর কখনো মানে একটা সিকোয়েন্সে যে চলছে একটা লাইনের মধ্যে, সেটা কিন্তু কখনো পরস্পরকে কিন্তু ছেদ করবে না। এটা কিন্তু ধারক প্রবাহ কিন্তু একটা শর্তের মধ্যে পড়বে তোমাদের। ঠিক আছে, এবার কি হয় দেখো, যদি এমন হয় যে কোনো কারণবশত যে বেগের মানটা মানে ওই যে তলে প্রবাহে কী হচ্ছে, বেগটা একটা সীমা থাকবে, সব কিছু একটা নির্দিষ্ট সীমা আছে, যদি সীমাটা পেরিয়ে চলে যায় তখন কী হয়ে যাবে, প্রবাহটা স্থির থাকবে না, তখন সেটা কিন্তু অশান্ত প্রবাহ হয়ে যাবে। মানে গতিপথটা মানে যে গতিবেগ আর মানটা কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে প্রবাহটাকে এটাকেই বলা হচ্ছে কিন্তু ধারারেখ মানে অশান্ত প্রবাহ তোমাদের। ঠিক আছে, তাহলে এটা এখানে লিখবে যে অশান্ত প্রবাহ কি, অশান্ত প্রবাহ। এটা লিখবে প্রবাহের বেগ। আচ্ছা, এখানে আরও একটা জিনিস জানতে হবে যে ক্রিটিক্যাল ভেলোসিটিটা কী, নাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারো না। এই যে বললাম যে যখন একটা যে নির্দিষ্ট বেগ থাকছে, মানে যে বেগটার পরে কিন্তু ওই যে ধারারেখ প্রবাহটা কিন্তু অশান্ত প্রবাহে রূপান্তরিত হচ্ছে, মানে এটার কোনো সিকোয়েন্সটা মানে সুবিন্যস্ত যেটা থাকছে সেই সুবিন্যস্তটা কিন্তু আর থাকছে না। ওই যে বেগটার পরে ওই সুবিন্যস্তটা থাকছে না, অশান্ত হয়ে যাচ্ছে, সেই বেগটাকে বলা হচ্ছে
ক্রিটিক্যাল ভেলোসিটি বা সন্ধি বেগ বলা হয় অ্যাকচুয়ালি ওই বেগের ওই সীমাটাকে। তাহলে এখানে লিখতে পারো যে প্রবাহীর বেগ, আমি সন্ধি বেগটার পর লিখে দিচ্ছি, সন্ধি বেগের বেশি হলে প্রতিটি বিন্দুতে প্রবাহী কণার বেগ সময়ের সঙ্গে এলোমেলোভাবে পরিবর্তিত হয়। প্রবাহী কণাগুলির সুসংবদ্ধ স্তরে প্রবাহিত হয় না। এই ধরনের প্রবাহকে অশান্ত প্রবাহ বলা হয়। ঠিক আছে, তার মানে যদি এখানে একটা ফ্লো, তোমাদের আমি ছবিটা একটু লাস্টে দেখাচ্ছি, দেখো অশান্ত প্রবাহের ছবিটা আমি এখানে দেখাচ্ছি নিচের ওপরের অংশটাতে। ঠিক আছে, এইটুকু অংশের মধ্যে দেখাচ্ছি। ধরো ফ্লোটা এরকম হয় যে এখানে ধরো এটা যদি মনে করো বেঁকে দেয়, ঠিক আছে, তখন সেক্ষেত্রে কী হবে যে কণাগুলো কিন্তু এইখানে এসে ধাক্কা এদিকে যাবে, অভিমুখটা কিন্তু এখানে হতে পারে যে এই কণাটা এখানে ধাক্কা হতে পারে। ঠিক আছে, বেগটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যেতে পারে, অভিমুখটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এই অংশটাতে। তাহলে প্রত্যেকটা মুহূর্তে যে বেগের এখানে অভিমুখটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই চেঞ্জের জন্য এটাকে বলা হচ্ছে কিন্তু অশান্ত প্রবাহ। ঠিক আছে, এখানে যদি ধরো এখানটায় ভিএ বেগ আছে, এখানে ভিবি বেগ আছে উপরের লেয়ারটাতে, এর ক্ষেত্রে ভিএ ভিবি যদি বলতে পারো ওরকম লেয়ার করে ভিএ সমান ভিবি হয়ে যাবে। আর এর ক্ষেত্রে কিন্তু ভিএ লেয়ারে কিন্তু বেগটা প্রতিটা ক্ষেত্রে কিন্তু অসমান থাকবে, এই জন্য এটাই কিন্তু অসমান হচ্ছে। ঠিক আছে, এবার তোমাদের যেটা এখানে ওই যে সন্ধি বেগটা তোমাদের বললাম, তাহলে সন্ধি বেগটা আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি। তাহলে এবার করবে তোমরা সন্ধি বেগটা, সন্ধি বেগ সন্ধি বেগটা কী বলবে দেখো, আমি কি বললাম যে বেগটার পরে মানে যে ধারক প্রবাহটা কী হচ্ছে অশান্তভাবে রূপান্তরিত হচ্ছে। তাহলে এটা লিখবে প্রবাহীর বেগের যে নির্দিষ্ট সীমা
ঠিক আছে, প্রবাহের বেগের যে নির্দিষ্ট সীমা, এটা বলতে পারো যে ম্যাক্সিমাম লিমিটটা, ঠিক আছে, যে সর্বোচ্চ সীমা বলতে পারো, প্রবাহের বেগের যে সর্বোচ্চ নির্দিষ্ট সীমা যার ওপরে ধারারেখ প্রবাহ অশান্ত প্রবাহে রূপান্তরিত হয়। রূপান্তরিত হয় প্রবাহের এই সর্বোচ্চ বেগে প্রবাহের এই বেগের লিখবে সর্বোচ্চ সীমাকে সন্ধিবেগ বলা হয়। ঠিক আছে, তার মানে কি এই বেগটার ওপরে এটা ধারাকে পাওয়াটা কি হচ্ছে অশান্ত প্রবাহে কিন্তু রূপান্তরিত হচ্ছে। এবার এই যে সন্ধি বেগটা আছে, এটার জন্য কি সন্ধি বেগটা কী কী মানে ধরো কী কী বিষয়ের উপর নির্ভর করবে, সেটার জন্য কিছু রাশি আছে। দেখো তোমাদের এই রাশিগুলো বলছি, মানে সন্ধি বেগটা কী কী রাশির উপর নির্ভর করবে। তাহলে দেখো প্রথমত একাই বলছি সন্ধি বেগ কী কী বিষয়ের উপর নির্ভর করে, মানে সন্ধি বেগের বিষয় নির্ভরতা। সন্ধি বেগ কী কী বিষয়ের উপর নির্ভর করবে। তাহলে এক নাম্বার কী হচ্ছে যে সন্ধি বেগটার ক্ষেত্রে, এবার এই তোমাদের বিষয়গুলো জিনিসগুলো এগুলো বুঝতে হবে যে কী কী জিনিসটা এখানে হচ্ছে। ধরো তরলটা যে প্রবাহিত হচ্ছে, তরলটা প্রবাহের সময় তরলের যে ঘনত্বটা আছে সন্ধি বেগটা কিন্তু এই ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক। মানে যার ক্ষেত্রে কী হবে যে তরলটা যত পুরো মানে ঘনত্বটা যার যত বেশি থাকবে তার কিন্তু সন্ধি বেগটা কিন্তু ততটা কম হবে। ধরো এই যে যেমন ফ্লোটার ক্ষেত্রে তোমরা সাধারণত লক্ষ্য করতে পারো যে একটা তেল যদি একটা সানের উপর পড়ে যায় সেটা কীভাবে ফ্লো হবে, একটা জল যদি পড়ে মানে জলটা যদি সানের উপর পড়ে তার কীরকম কতটা স্পিডে ফ্লো হয়, জলটা কিন্তু একটু আগে চলে যাবে, তেলটা কিন্তু অনেক লেটে ফ্লো হয়। তাহলে এই যে পার্থক্যটা এটাই কিন্তু এই যে ঘনত্বটা যেন পার্থক্য, এই পার্থক্যটা কিন্তু অ্যাকচুয়ালি কী কারণ হচ্ছে সেই বলটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সান্দ্রতা, ঠিক আছে, সান্দ্রতাঙ্ক এই যে ব্যাপারটা কিন্তু এখানে চলে আসবে। ওই সান্দ্রতা জিনিসটা বুঝতে পারলে কিন্তু তারপর তোমরা এই যে ঘনত্বের ব্যাপারটা ঘনত্বের উপর নির্ভর করবে। আর যে সন্ধি বেগটার জন্য যে নলটা আছে, যে নলের মধ্যে ফ্লোটা হচ্ছে সেই নলের ব্যাসার্ধের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তাহলে এবারে কি যেটা সান্দ্রতার ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, তারপর তোমরা জিনিসটা একটু বুঝবে যে সন্ধি বেগটা কী কী বিষয়ের উপর নির্ভর করছে। ধরো একটা লিকুইড ফ্লো হয়, ঠিক আছে, আমি সান্দ্রতাটাও লেখাবো পরে। একটা লিকুইড ধরো এই ওপরের লেয়ারে ফ্লোটা হচ্ছে, ঠিক আছে, আরেকটা লিকুইড ধরো এটা নিচের তলে ফ্লোটা চলছে। লিকুইডের ফ্লো মানে আমি একটা স্তর ভাগ করেছি, যে ধরো গঙ্গার জলটা ফ্লোটা হচ্ছে, এবারে নিচের তলটা কী হচ্ছে, ওর নিচের যে উপরের তেল লেয়ারটা সেটা আমার আরও স্পিডে চলছে, তার নিচে যে ভেতরের লেয়ারটা আছে এর স্পিডটা আরও বেশি চলছে, ঠিক আছে। এবার দেখো অনেক সময় তোমরা জিনিসটা লোক এই যে গঙ্গার জলে কী হয় যে ভেতরের যে স্তরের লেয়ারটা থাকছে ওই জলের তলে মানে ভেতরের যে লেয়ারের যে স্তরটা আছে ওই লেয়ারটা আর কি মানে
ওইটার কিন্তু ফ্লোটা অনেক বেশি হয়। ওই জন্যই কী হয়ে দেবে, যখন পাটা যখন নামিয়ে দেবে জলের মধ্যে, তখন কিন্তু নিচের অংশে কিন্তু টানটা বেশি থাকে, অনেক স্লিপ কার্ভ হয়ে থাকে। উপরের অংশে জলের ফ্লোটা দেখে অতটা মনে হয় না জলের ফ্লোটা কিন্তু অতটা আছে বলে, কিন্তু যখনই যত ডিপে যাওয়া যায় তত কিন্তু জলের ফ্লোটা কিন্তু অনেক বেশি হয়, কিন্তু উপরের স্তর থেকে অতটা মনে হয় না যে অতটা ফ্লো থাকে। তাহলে এই যে গতিবেগটার ক্ষেত্রে একটা পার্থক্য দেখা দিচ্ছে, ঠিক আছে। মানে এই যে উপরের লেয়ারটা কী করছে, ভেতরের লেয়ারটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, যে স্পিডটা কমানোর চেষ্টা করছে, কারণ উপরের লেয়ারটা নিজে হচ্ছে স্থিরের মতো, মানে হালকা ফ্লোটা চলছে। তা এই কী করছে, নিচের যে স্তরটা আছে এই স্তরটা, ধরো এই যে আমি এ বলছি, বি বলছি, সি বলছি, তাহলে এ লেয়ারটা চেষ্টা করছে এই বি লেয়ারের বেগটা কমানো, আবার বি লেয়ারটা কি হচ্ছে সি লেয়ারে চেষ্টা করছে যে বেগটা কমানো। এই যে এরা বাধা দিচ্ছে গতির বিরুদ্ধে, এটাকেই বলা হচ্ছে কিন্তু সান্দ্রতা, ঠিক আছে। তোমরা ছোটো করে সান্দ্রতা একটু লিখে নাও। এই সান্দ্রতা আমি তারপর ওই যে যখন মাত্রা করবো তখন ভালো করে দেখাবো আরও। তাহলে এটা লিখে রাখবো, সান্দ্রতা কি, যে ধর্মের জন্য তরল তার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। তাকে তরলের সান্দ্রতা বলা হয়, ঠিক আছে। আমি রিপিট করে দিচ্ছি একবার, দেখো, যে ধর্মের জন্য তরলতার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, ঠিক আছে, তাকে তরলের সান্দ্রতা বলা হচ্ছে। মানে কি অ্যাকচুয়ালি একটা, মানে এই যে বলটা বলতে পারো যে সান্দ্র বলটা, এই সান্দ্র বলটা মানে বিরুদ্ধে এটা যে কাজ করছে। মানুষের সাধারণত কী হয় যে আমরা একটা মেকানিক্সের যখন পথে যখন চলা হয় যে বিরুদ্ধে যে বলটা কাজ করে, যখন একটা গাড়ি দেখো চলছে চাকার মধ্যে যে বিরুদ্ধ বলটা কাজ করছে সেটা কিন্তু ঘর্ষণ। এটা কিন্তু এক ধরনের কিন্তু বলতে পারো যে অভ্যন্তরীণ ঘর্ষণ কিন্তু, ঠিক আছে। সান্দ্র বলটাকে যে বাধা সৃষ্টি করছে সান্দ্র বল, তাহলে এটাই কিন্তু মানে এমনি মেকানিক্যাল সিস্টেমের মতো কিন্তু এটা এক ধরনের অভ্যন্তরীণ ঘর্ষণ বলের মতো কাজ করে, ঠিক আছে। তাহলে এই যে সন্ধিবেগটা কী কী বিষয়ের উপর নির্ভর করে, দেখো, সান্দ্রতাঙ্কের ওপর নির্ভর করে, সান্দ্রাঙ্ক বিষয়ের উপর। ওটা টাইপটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ওটা যে সান্দ্রতা জিনিসটা কি। তাহলে এটা করবে 1 নাম্বার, যে সন্ধিবেগ মানে এটাকে ভিসি দিয়ে প্রকাশ করা হয়। ভিসিটা কী হচ্ছে, এটা লিখবে সমানুপাতিক ইটা মানে কি, সান্দ্রতাঙ্ক, ঠিক আছে, ইটাটা। দ্বিতীয় কি, ভিসি মানে এই যে সন্ধিবেগটা তরলের ঘনত্বের সাথে সমানুপাতিক, এটা লিখবে তোমরা, আমি লিখে দিচ্ছি। এটা তোমরা নিজেরা কিন্তু স্টেটমেন্টের আকারে কিন্তু লিখবে এখানে, যে আমার এখানটা একটু জায়গা হবে না যদি লিখে দিই এটা স্লাইডটাতে, ওই জন্য তোমরা কিন্তু লিখবে এখানে যে সন্ধিবেগটা প্রথমে কী করে সান্দ্রতাঙ্কের সাথে সমানুপাতিক, তারপর সন্ধিবেগ কী হচ্ছে তরলের ঘনত্বের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক, ঘনত্ব যত বাড়বে কিন্তু সন্ধিবেগটা তত কমবে। ওই তোমাদেরকে তেলের আর ওই জলের উদাহরণটা দিলাম, যে লিকুইড যদি কোনো জায়গায় অংশে পড়ে তাহলে সেক্ষেত্রে কী হবে। এরপর তোমরা করবে 3 নম্বর, এই যে সন্ধিবেগটা আমি যে বললাম, আমি একটা নলের মধ্যে যে ফ্লোটা চলছে, এই যে নলটা আমি ছোটো বড় অংশে নলটা নিচ্ছি, এই নলটার তো ব্যাসার্ধ আছে, ধরো এই অংশটা যদি ব্যাসার্ধ ধরি, তাহলে ব্যাসার্ধ উপরের অংশটা ধরো ব্যাসার্ধ, এই দিকেরটা পুরোটা নিলে কী হয়ে যাবে, এটা ব্যাস হয়ে যাবে, উপরেরটুকু অংশ নিচে, তার মানে এটা হচ্ছে ব্যাসার্ধটা। এই ব্যাসার্ধের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক, তার মানে কি এটা যত দেবে পাইপটা মানে সরু হবে তত কিন্তু ফিচকি যেমন জলটা বেরোয় না, স্পিডটা অনেক সময় বেশি হয়, কিন্তু কম হলে কী হবে, ফিচকি বেরোবে না, তখন সেক্ষেত্রে কী হবে, স্পিডটা অনেক কমে যাবে। এটা দেখি তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই জিনিসটা কী হয় এখানে সন্ধিবেগটা।
তাহলে ভিসিটাকে হচ্ছে 1/r, মানে কি নলের ব্যাসার্ধের, এটা নলের ব্যাসার্ধ। তাহলে বাকিটা বুঝতে হচ্ছে, এটা লিখবে তোমরা যে নলের ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এবার তিনটে রাশিকে যদি একসাথে আমি কম্বিনেশন করি তাহলে কি পাবো, ভিসি সমানুপাতিক ইটা, ঠিক আছে, বাই আর ইন্টু হচ্ছে রো। ঠিক আছে, বা রো আর তোমরা বলতে পারো। তাহলে ভিসি আমি এখানে সমান যদি দিই তাহলে রেনল্ড সংখ্যা আর ই সমান কী হবে, ইটা বাই রো ইন্টু হচ্ছে আর। তাহলে এখানে দেখো ব্যাপারটা তোমরা বুঝতে পারবে যে এখানে এই যে রেনল্ড সংখ্যাটা কি, রেনল্ড সংখ্যাটা কিছুই না, রেনল্ড সংখ্যাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে এর যে আনুমানিক মানটা প্রায় তোমাদের ধরতে পারো যে 2300-র কাছাকাছি অ্যাভারেজ। আর এই হচ্ছে যে কি কনস্ট্যান্ট একটা, মানে ইটা বাই রো ইন্টু আর। তাহলে আর এটা হচ্ছে অ্যাপ্রক্স ভ্যালুটা হচ্ছে প্রায় ওই ধরো 2300-র কাছাকাছি মানটা। ঠিক আছে, এবার ধরো এই যখন ধারারেখ প্রবাহ হয়, ধারারেখ, ঠিক আছে, তাহলে এটা করবে যে ধারারেখর ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি এই আর এর মানটা কিন্তু 2000-এর কম, আর এর মান রেনল্ড নাম্বারটা। আর যদি বলতে পারো যে মানে যখন অশান্ত প্রবাহ হবে তখন কিন্তু এই মানে অশান্ত প্রবাহের ক্ষেত্রে কী হয়, 4000-এর কম, মানে 2000 থেকে 4000-এর মধ্যে অশান্ত প্রবাহ হয়ে যায়। ঠিক আছে, তার মানে যে রেনল্ড নাম্বারটা কি হচ্ছে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে কি 2000-এর কম, আর অশান্তর ক্ষেত্রে 4000-এর কম। মানে এটা ধরতে পারো রেঞ্জটা 2000 থেকে 4000-এর মধ্যে। ঠিক আছে, রেঞ্জটা আমাদের স্লাইডে, এটা আমার জায়গা নেই ওই জন্য আমি দেখাতে পারলাম না, এই সন্ধিবেগটা জিনিসটা যে রেনল্ড নাম্বারটা কি এখানে। ঠিক আছে, তোমাদের মোটামুটি এটা আজকে অবধি, আজকে ক্লাসটা এত অবধি করে দিলাম, এবং নেক্সট ক্লাসে যে কিছু প্রুফগুলো আছে বা ম্যাথামেটিক্যাল প্রবলেম সেগুলো আমি দেখাবো। এর সাথে হচ্ছে এক্সট্রা তোমাদের হচ্ছে কি থিওরি কিছু আছে, সেগুলোকে ফার্স্টে দেখাবো, তারপর ওগুলো দেখাবো। ঠিক আছে।